বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশ সঞ্চালন অভিযানে উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন? ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে। বলে দিচ্ছি আবার রাতে খাবে বল। কেমন আছেন আপনারা? আচ্ছা দেখি ভারতে কিছু হকারদের সুন্দরভাবে পা থেকে মাথা পর্যন্ত একটু মলম লাগানো যায় কিনা। তো ভিডিওটি স্কিপ করবেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখেন তাদের কতদূর মলম লাগানো যায়। কারণ তাদের আর বাংলাই নয়, তাদের নেতা থেকে প্রত্যেকটা লোক এখন মনে হয় গাদার উপরেই থাকে। তো চলুন একটু মলম লাগিয়ে দিই। এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। না দাদা, কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই, কিছু নাই। ওদের উচিত শিক্ষা দেওয়া দরকার। প্রয়োজন ওদেরকে ধরে ধরে, আমি তো বলবো আমাদের ইসে একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার, ইমিডিয়েটলি। পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আর সেম কন্ডিশন টু বাংলাদেশ। সেম না করলে কোন ধরে ধরে যেগুলো বেয়াদবি করছে, যাদের হিসাব নেই, যাদের জন্মের ঠিক নেই, ওদেরকে একটি দেশ হলো সিঙ্গাপুর, যারা নিজেরা কিছু উৎপাদন করে না, তারা শুধু পানি আছে সেটাও এখন আমদানি করে খায়। সেই হিসেবে বাংলাদেশ অনেক কিছু উৎপাদন করে থাকে, কিন্তু সেই তুলনায় ভারত যে হারে জনসংখ্যা, তারা কি উৎপাদন করে আর কি বাংলাদেশে দিয়ে থাকে, আমি আজ পর্যন্ত সেটাই বুঝলাম না। প্রায় 15 মিলিয়ন মেট্রিক টন বাংলাদেশে প্রতি বছর রপ্তানি করে থাকে। এখন বাংলাদেশে যদি তারা রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে কি বাংলাদেশের মার্কেটিং তারা ধরে রাখতে পারবে না। এই মার্কেটে ধরবে কারা? চীন, পাকিস্তান অথবা অন্য কোনো দেশ। তাহলে বাসটা খাবে কে? অবশ্যই বাসটা খাবে ইন্ডিয়া। বাংলাদেশ তার যা দরকার তা কিন্তু অন্য দেশ থেকে ঠিকই আমদানি করে নিবে। তো দাদারা, এখনও সময় আছে, শুধলে নাও। এখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে, কেন স্লোগান উঠবে না? আমার পরে সমস্বরে বলুন, তোমার নাম, আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। তোমার নাম, আমার নাম, রংপুর, সিলেট, চট্টগ্রাম। নো, এটা হওয়া উচিত না। হওয়া উচিত নো, তোমার আমার নাম হলো ত্রিপুরা, মেঘালয়, আসাম। কি দাদা, এবার ঠিক আছে না? যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের কারো কাছে পাবনার কোনো সিট খালি টালি আছে, এই মলম বিক্রেতারে পাবনায় পাঠানো লাগবে। এ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না ভাই। সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে কথা বলতে পারে না। যদি দখল হয়ে যায়, চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। সমস্যা নাই, তোমরা ফেনী দখল করো, আমরা 7 সিস্টার ছাড়তেছি, একদম জায়গা মতো ভরে দেবো। ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? হ্যাঁ, মাদারচোদ নিজেরা নিজেকে ধ্বজভঙ্গ। এরা যেভাবে বলতেছে তাতে বোঝা কি তারা আমাদের ফ্রিতে দিতেছে। অনেকে তাদেরকে আমরা কোনো টাকা দিই না, তারা আমাদের ফ্রি দান করতেছে। দাদা ঠান্ডা মাথায় একটা কথা বলি, আমরা শুধু সহ্য করতেছি, কখন যে তোমাদের ধ্বংসের অপরাধের মামলা দেবো সেই পর্যন্ত ওয়েট করো। যে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে, এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়ি নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে। এই জন্য দাদা বাংলায় কথা বলে, যখন আকাম করবো তখন বন্ধু বান্ধব সাক্ষী রাখিও না। কারণ আমরা বাঙালি তো আকাম করার সময় সিকিউরিটি রাখি যাকে, কিন্তু এই সিকিউরিটি যাকে রাখো সেই পরে তোমাকে মেরে দেবে। যত বিজেপি নেতারা আছে, এরা ধর্মটাকে ব্যবসা হিসেবে নেয়, এটা কিন্তু একদম বাস্তব প্রমাণ। দেখুন, হিন্দু অধিকারী নাম বললে দিন খারাপ, নামটা বললেই একেবারে মুডটা চটকে যায়, দিন খারাপ যায়। কালো বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, মাথাটা গেছে। 3 বাটি গরুর তরকারি, তার নাম হলো শুভেন্দু অধিকারী। চাল রপ্তানি হয় বাংলাদেশে, যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন। ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ, উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন
আলু পেতে ভারতই ভরসা। আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না। ভারত থেকে শস্য যায়, ডাল যায়, খেয়ে বেঁচে থাকেন, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন। উগ্র মৌলবাদীরা মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয়। ভাই এই কি আসলে নিউজ রিপোর্ট করতেছে নাকি পাশের বাসার আন্টির মতো ঝগড়া করতেছে? দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব ভারত থেকে যায়। চিনিতেও ভারতের উপর নির্ভরশীল করতে হয়, কারণ চিনিটাও উৎপাদন করতে পারেন না, আখটাও ঠিক করে চাষ করতে পারেন না। আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন, দিল্লিতে যান, লজ্জা করে না উগ্র মৌলবাদীদের? তো এই একের পর এক তথ্য ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয়, কিন্তু এই 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 যদি চাল না যায়, ডাল না যায়, তেল না যায়, নুন না যায়, কি করবে? কি খাবেন আপনারা? উগ্র মৌলবাদীরা আপনারা কি খাবেন? বাংলাদেশের মানুষ না খাই আমার যাবে শালার বোঝা। ভারত ছাড়া বাংলাদেশের আর কারো উপকার করার মতো কোনো দেশই নেই। অর্থাৎ বাংলাদেশে কেউ আমদানি করবে না, সব যেন আমদানি আমরা ভারত থেকেই করতে আসছি। আমাদের শেখ হাসিনা আফায় থাকলে কিন্তু ঠিক আছিল, কারণ শ্বশুরবাড়ি থেকে আসবে, সেখানে শ্বশুরবাড়ির কিন্তু একটা আবদার আছে, সে আবদারটা কিন্তু আগে পূরণ করতো। কিন্তু এখন কি একটা অবস্থা হবে, কারণ এখন আমরা কিন্তু বিকল্প খুঁজতেছি। গতকাল পরশু একটি রিপোর্টে দেখলাম যে পাকিস্তান থেকে চিনি আনার চুক্তি হয়েছে, যেটা কিনা ভারত আমাদের দিত। এখন পর্যন্ত পোংরা মারাটা কেরা খাইস? ভারত খাইলো না বাংলাদেশ খাইলো? এটা হলো ছাগলের মতো খালি 2-4 পা লাফাই দিইবারে। ভাই তোর ছাগলের মতো না লাফাইয়া ব্রেনটা ইউজ কর, কোথায় লাভ লস হয়। বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই, এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা হবে, তখন অন্য লাইনে যেতে হবে আমাদের। কিছু ভাবার কি আছে? মোদি বাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনারাই তো ক্ষমতা সবকিছু, দিলে হবে, না দিলে আর কি করা যাবে? সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ না আসলে মার্কেট বন্ধ হয়ে যাবে। খরচা আছে, বাংলাদেশ আসলেই বিজনেস হবে না হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে 70 টাকা তো মানতে হবে। হ্যাঁ, 70 টাকা তো মানতে হবে। দাদা, কলকাতার দাদারা তোমাদের বলতেছি, সত্যিটা মেনে নাও। যত তাড়াতাড়ি মানবা তত তাড়াতাড়ি তোমাদের মঙ্গল হবে। নারায়ণ তোমাদের ব্যবসার যুগে ধস নামা শুরু করছে না? কয়েকদিন পর বাংলাদেশের পদ্মা সেতুতে এসে কান্দাকাটি করো কিনা মাছ ধরার জন্য, আমি তো সেটা নিয়েই ভাবতে এসেছি। একটা স্বাধীন দেশ, সেটা আগে ভাবতে না যেহেতু, এখন এটা ভেবে নাও। অনেক অধিকার খাটাইস, আর অধিকার খাটাতে চেয়েও না, সেটা পারবাও না। কারণ ডক্টর ইউনূস একটা জিনিস, সারা বিশ্বের নেতারা তার কাছ থেকে পরামর্শ নেয়, তাও ভাড়ায়, টাকায়, কীভাবে একটি পলিটিক্স করা যায়, দেশে উন্নতি করা যায়। সেই মালটা কিন্তু বাংলাদেশে বসে আছে। সে কিন্তু চা বিক্রেতা নয়, নোবেল বিজয়ী, সেটা মাথায় রাখতে হবে। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এবার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছে। কেমন হচ্ছে কাস্টমার? কেমন কাস্টমার আছে না? আমি ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক, ওখানে আসে না লোক। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত, কিন্তু এখন একেবারেই ফাঁকা। বাংলাদেশের মানুষ তোমাদের ওখানে ফ্রিতে যায় না, পকেটের টাকা নিয়ে সেখানে যায় টাকা খরচ করতে, তোমাদের দেশটাকে ডেভেলপ করতে। তোমরা সেটা এখন ভুলে যাচ্ছ, আর মাথায় এখন টাকাচ্ছ। মাথায় টাক দিলে কাজ হবে না, রিয়েলিটি মানতে শিখো। তো আমি খবর পাইছি যে এরকম ভাঙচুর হইতেছে, ইন্ডিয়া থেকে ফোন আইতেছে, প্লাস আমাদের সিএম এর পিও এরাও আমারে ফোন করতেছে। তো আমি এখানে আসিয়া দেখছি যে না, কোনো কিছু হই নাই। এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে। তো আমাদের ভারত সরকারের কাছে এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে আগ বাড়তে লাগে না, এগুলা মিথ্যা কথা। আমি নিজেই আছি, আর আমার নাম হলো অজয় দাস। আমার সমষ্টি হলো বরসলা সমষ্টি, ঢেকিয়াজুলি থানা, হরিপুর ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাইয়েরা উপস্থিত, তখন আমার মনটা ভরে যায়। তখন ভাবি যে এই বাংলাদেশ আমার।
ভারত থেকে কিছু নাগরিক আসে আমাদের বাংলাদেশে তাদের মন্দিরগুলো দেখতে। আসলেই সত্যি বাংলাদেশে এই মন্দিরগুলা ভাঙ্গা হয় কিনা, কিন্তু এসে দেখলো অন্যরূপ, যে বাংলাদেশের মতো বাংলাদেশে মৌলবী মানুষরা পর্যন্ত ওই মন্দিরগুলো পাহারা দিচ্ছে। যখনই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন বাংলাদেশে আমরা জানি যে সংখ্যালঘু মানুষ বা বাংলাদেশে যে আমরা মিলেমিশে থাকি, তাদের মন্দিরে হয়তো উগ্রবাদী কিছু লোক হানা করতে পারে। এর জন্য বাংলাদেশি মুসলমানরা এই ধর্মীয় গ্রন্থগুলা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলা পাহারা দিচ্ছে, যা তোমরা ভারতীয়রা পারতেছো না। কিন্তু তোমরা ভারতীয়রা কী করতেছো? কিছু মলম বিক্রেতার ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইব বাড়ার জন্য এই কাজগুলো করতেছো, যা ইতিহাসে বিরল। একটা দেশকে নষ্ট করার মতো, একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করা, এর চেয়ে মনে ইতিহাসে আর কিছু খারাপ ইতিপূর্বে ছিল না। মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই করবো। যে একটা ভিডিও ছাড়ছে, পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। প্রমাণ করতে পারবে না তাদের মন্দিরে বা তাদের বাসায় কোনো আঘাত করা হয়েছে, যার প্রমাণ এই মহিলারাও কিন্তু হিন্দু। দেখুন সাংবাদিকরা কি করতেছে, নাটকটা কিভাবে সাজাচ্ছে দেখুন। আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, ক্ষমা করে। ভারতীয় দাদাদের একটাই কথা বলবো, আপনারা মিডিয়া যা দেখেন বা টিভির সামনে যা দেখেন তা কিন্তু একটাও সত্যি নেই। সব হলো আওয়ামী লীগ এবং আপনাদের কিছু লোকের সাজানো কাজ। ইন্টারনেট বন্ধ হয় নাই, বন্ধ করা হয়েছে। আপাতত আমাদের দেশের ইন্টারনেট ঠিকই আছে, কিন্তু পলক চাচার ইন্টারনেট এখন জেলখানায় সুন্দর মতো ঢুকাইতেছে। কিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু জোস। তুই যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবার মাস চলে আসছে, কিন্তু আমরা কষ্টের কথাগুলো এখন আর শুনতে পাই না। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে, এদের গলার জোর সম্ভবত এখন কমে গেছে। অনেক কিছু তো শুনলাম, চলেন এখন হকার সাংবাদিককে নিয়ে নতুন ব্রেক করা একটি গান শুনে আসি। সারাই দেবেন, মলম নেবেন দাদা, মলম নেবেন, তার বদলে আমায় কিছু টাকা দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, উপরওয়ালা সুলকানি সারাই দেবেন। মলম নেবেন দাদা, মলম নেবেন, মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন, তার বদলে। বলবো দাদা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ দিয়ে থাকলে ফলো দিয়ে থাকবেন। আর এদেরকে কীভাবে ধোয়া হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরা বাংলাদেশকে নিয়ে কীভাবে যে একটা উশৃঙ্খলা শুরু করেছে তা বলার মতো নয়। আসলে এই মলম বিক্রেতারা কী চাচ্ছে, বাংলাদেশকে শেষ করে দিতে? আরে বেটা, এটা স্বাধীন বাংলাদেশ, বাঁশ তো খাও না হয়। তোমার মতো 2 টাকার মলম বিক্রেতারা যেদিন বাঁশ খাওয়া, আর যারা ধর্ম নিয়ে নেতামি করতেছো তারা যখন বাঁশ খাবা তখন বুঝবা দেন বাঙালিরা আসলেই কি মাল।